খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার বিজেপির। কোন্নগর নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার মারা হয়েছে। পোস্টারে লেখা, রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ। আবার লেখা হয়েছে, বিধায়ক তুমি আছো কোথা, কবে শুনবে মানুষের ব্যথা। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, পেলে অবশ্যই জানাবেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের পর থেকে বিধায়ককে আর সেভাবে এলাকায় দেখা যায় না, ফলে মানুষ অসুবিধার কথা কাকে জানাবেন। তৃণমূল বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে, এই তার অবস্থা, রাস্তায় চলা দায়। পুজোর সময় তাপ্তি বেড়ে আবার কিছুদিন পর পিচ উঠে রাস্তায় চলা দায় হয়েছে। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরের ছবিটা একই, কোনো কাজেই বিধায়ককে পাওয়া যায় না। তার শাসক দলের লোকই বলে উত্তরপাড়ায়, সাধারণ মানুষ তো বলবেই। তৃণমূলের পিনাকি বন্দ্যোপাধ্যায় বলেন, বিধায়কের তহবিল থেকে নবগ্রামের রাস্তা তৈরি হয়েছে, এখন বিজেপির চোখে যদি নেবা হয় তাহলে তো কিছু করবার নেই। বিধায়ক আসবেন কি আসবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার নানা কাজ আছে। বিজেপি পরিযায়ী পাখির মতো, নির্বাচন এলেই তাদের দেখা যায় আর নানা রকম অভিযোগ করতে থাকে। এগুলো সব রাজনীতি করার জন্য করছে। প্রসঙ্গত কিছুদিন আগে উত্তর পাড়ায় পাড়ায় সমাধান শিবিরে উপস্থিত থাকলেও সেখানে বিধায়ক কাঞ্চন মল্লিককে দেখা যায়নি, যা নিয়ে ক্ষোভ ছিল তৃণমূল কর্মীদের মধ্যেই। কাউন্সিলর সরাসরি অভিযোগ করেছিলেন, বিধায়ককে সিনেমায় দেখা যায় কিন্তু তার বিধানসভা এলাকায় দেখা যায় না। কাঞ্চন জবাব দিয়েছিলেন, এখন কেউ যদি দেখেও না দেখতে পায় তাহলে তার কিছু করবার নেই, কারণ তিনি তার পাড়ায় আসেন, তার যে অফিস আছে সে অফিসে বসেন এবং প্রয়োজনীয় কাজ করেন। পরে অন্য একটি পাড়ায় সমাধান শিবিরে উপস্থিত হয়েছিলেন। আমরা এই উত্তরপাড়া বিধানসভায় এখানকার এমএলএ কে 5 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ আছে। তাই জন্যে আমরা এই পোস্টারিংটা করলাম কি এই নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুর বাসী কি ভুল করেছে যে এখানে দেখা যাচ্ছে না, এনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরের পঞ্চায়েতরা এই দুর্নীতি করছে, একটা উন্নয়নমূলক কাজ নেই। রাজধানীটা কারণ হচ্ছে আমাদের যে বিধায়ক, যাকে আমরা আকাঙ্ক্ষার সঙ্গে ভোট দিয়েছিলাম, সেই বিধায়ককে আমরা কোনো কাজে আমরা দেখতে পাচ্ছি না। কিছুদিন আগে যে বর্ষার সময় আমাদের কানাইপুর অঞ্চল এবং নবগ্রাম অঞ্চল যে জলের তলায় চলে গেছিল, বিধায়ককে আমরা নট এ সিঙ্গেল ডে আমরা দেখতে পাইনি যে উনি এসে এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। শাসক দলই বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সাধারণ মানুষ কি বলবে? সব থেকে রাস্তার পরিস্থিতি দেখুন, শুধু নবগ্রাম নয়, নবগ্রাম, কানাইপুর, বাসায় শাসক দল বারবার বলে আসছে যে উন্নয়ন নাকি রাস্তা দাঁড়িয়ে আছে। তাহলে এই রাস্তায় উন্নয়ন এইভাবে চলবে? উন্নয়ন প্রত্যেক বছর নৈতিক রোডটার যা পরিস্থিতি রাখার পুজোর সময় তাপ্তি মেরে দেয়, কাজ শেষ। ব্যাপারটা হচ্ছে বিজেপির হঠাৎ মনে পড়লো বিধায়ক কোথায়। বিধায়ক তো অবশ্যই সবার, কেউ বিজেপির তো নয় আর তৃণমূলেরও নয়, বিধায়ক হচ্ছে সবার। কিন্তু বিধায়ককে এরা হঠাৎ খুঁজতে আরম্ভ করলো, এরা নিজেরাই তো পরিযায়ী পাখি। ভোটের আগে হঠাৎ দেখি এখানে এসে বন্দে মাতরম, জয় শ্রীরাম এসব বলে অনেক রকম ধ্বনি দিচ্ছে, কিন্তু ভোটের পর এদের আর দেখা যায় না। এরা হচ্ছে পরিযায়ী পাখি। বিধায়ক অবশ্যই আসেন, বিধায়ক তহবিল থেকে আমাদের রাস্তাঘাটও হয়েছে। বিজেপির চোখে যদি নেবা হয়ে থাকে আমাদের কিছু করার নেই, কারণ বিধায়ক তহবিল থেকে নবগ্রামের বুকে রাস্তাটা হয়েছে, এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন সম্মুখে। সুতরাং বিধায়ক আসলো কি আসলো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিধায়ক নানা সময় নানা কাজে ব্যস্ত থাকে। কিন্তু বিধায়ক তহবিল থেকে আমাদের নবগ্রামের বুকে এই সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, বিলপাড়ে যে রাস্তাটা, এটাও বিধায়ক তহবিল থেকে হয়েছে। কেন বিজেপির চোখে যদি নেওয়া হয়ে থাকে আমাদের কিছু করার নেই। এরা এখন নানা রকম ভুল ত্রুটি ধরবে, এইগুলো রাজনৈতিক একটা প্রতিহিংসা বলতে পারে। সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দীপাবলির আগে
চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, খোলা মঞ্চে বিধায়ককে পাশে বসে সতর্কবার্তা ভিডিওর। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার 10টি ব্লকের সীমান্ত থেকে সুন্দরবন জ্বরের সংখ্যা বাড়ছে। সেই কথা খোদ আশঙ্কা প্রকাশ করলেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিডিও অরুণ কুমার সামন্ত। ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বরের নির্দিষ্ট তালিকা তৈরি করেছেন ও সচেতনতার বার্তা দিচ্ছেন। শরীরের তাপমাত্রা বাড়লে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিন, রক্তের নমুনা পরীক্ষা করুন, এমনটাই পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। এদিন সন্দেশখালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাজীখালীতে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক সহ প্রশাসনিক কর্তাদের পাশে বসিয়ে জ্বরের সতর্কবার্তা দিলেন। বাড়িতে নোংরা জল রাখবেন না, ডাবের খোলাতে জল থাকলে সেগুলি ফেলে দেওয়ারও পরামর্শ দিলেন তারা। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন ব্লিচিং পাউডার ছড়ান, এমনই সতর্ক বার্তা দিলেন খোদ ভিডিও। যে সবাইকেই বলবো যে এখন যেহেতু বর্ষা শেষের মুখে, এখন জলের ক্রমাগত বৃষ্টি আর হবে না, তার ফলে আমাদের গ্রামের দিকে বা বাড়িতে যে সমস্ত ভাঙা বালতি বা ভাঙা টব বা এমনি বাসন কোসন যে বিভিন্ন জায়গায় জল জমা পড়ে থাকে বা ছোট ছোট গর্ত থাকে, ডোবা থাকে, ঠিক আছে, প্লাস্টিক থাকে বা নারকেল কেটে ডাব কেটে ফেলে রেখে দেয়, তা সেগুলো জল জমা হয়। তো এগুলো আমি বলবো সবাইকেই যে আমাদের যারা বাড়িতে থাকেন তারা যেন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং আমাদের ভিসিটি টিম আছে, ভিভিডি টিম আছে, আমাদের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করবেন যদি কোথাও বেশি নোংরা জমা থাকে বা জল জমা থাকে। আমরা অলরেডি কিছু গাপ্পি চারা ছেড়েছি এবং আরও আমাদের প্রোগ্রাম আছে, ব্লিচিং পাউডার আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করছি এবং একরকম মশার তেলও আমরা স্প্রে করছি, সেগুলো আমরা করব। কিন্তু আমাদের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে হবে। সর্বোপরি আপনারা নিজেরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বাড়ির আশেপাশে, বাড়ির মধ্যে, এবং রাত্রে মশারিটা ইউজ করবেন। তাহলে দেখবেন এই ডেঙ্গুটা থেকে আপনারা অনেকটাই প্রিভেন্ট করতে পারবেন। এই কাজ করেছে। চারিদিকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখবেন, মশা মাছি যাতে বাচ্চা কাচ্চাকে যাতে না কামড়ায়। এখানে আশা কর্মী আছে, তারপর হেলথ সেন্টার আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে বলবেন, মানে করবেন, বা এখানে কোনো আইসিডিএস থাকলে তেনাদের সঙ্গেও করবেন। এইভাবে মারফত তারপর স্বাস্থ্য কেন্দ্র আছে, স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেটা আপনারা এটা ওখানে ভর্তি টর্তি করবেন। বা জ্বর জারি যদি 2-3 দিন বা 1 সপ্তাহ হয়ে যায়, তার জন্য আপনারা বাড়ি ফেলে রাখবেন না, আগে রক্ত পরীক্ষাটা করবেন। এইসব বলছি। অবশ্যই স্বাস্থ্যকর্মীরা আসছে, কিন্তু সব দিকে জল জমা, সব জায়গা পরিষ্কার করা হচ্ছে না, মশা আসছে, ডেঙ্গুর লক্ষণ হচ্ছে। যাই হোক, অনেক ভালো কাজ হচ্ছে। বাড়ির জল জমে আছে, আর ময়লা আবর্জনা হচ্ছে, ডেঙ্গু অসুবিধা হচ্ছে, জ্বর হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি এসে দেখে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আদি গঙ্গা তীরে ময়দা গ্রামে পাতালফেরি কালী মন্দিরের খ্যাতি আজ ঘরে ঘরে। সুন্দরবন লাগোয়া জয়নগর থানার অধীন ময়দা গ্রাম একসময় বর্ধিষ্ণু গ্রাম ছিল। ময়দা বাংলা সাহিত্যের বিভিন্ন লেখায় ময়দা গ্রামের উল্লেখ আছে। যেমন পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর আত্মচরিতে এই গ্রামের বর্ণনা পাওয়া যায়, যেখানে প্রাচীন বাংলা কাব্য ও পর্তুগিজদের যাত্রার বিবরণে ময়দার উল্লেখ করেছেন শিবনাথ। আদি গঙ্গা তীরে এই ময়দা গ্রামের পাতালভেদী কালী মন্দিরের খ্যাতি আজ ঘরে ঘরে। ময়দা নামের উৎপত্তি নিয়ে দুটি কাহিনী প্রচলিত। রাবণ রাজার শ্বশুরমশাই তথা ব্রহ্মার বরপ্রাপ্ত স্থপতি ময় দানবের বাস ছিল নাকি এখানে, তার নামে এই অঞ্চলের নাম ময়দা। আর একটি কাহিনী পর্তুগিজদের ঘিরে। বহরুর এই অঞ্চল আদি গঙ্গার প্রবাহ পথের উপর অবস্থিত। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করার রাস্তা হিসেবে এই জলপথটি পর্তুগিজ দলদস্যু ও ব্যবসায়ীদের খুব পছন্দের ছিল। তারা এই অঞ্চলকে বলতো মদিয়া, সেখান থেকেই এসেছে ময়দা। পুরুষ বজরা নিয়ে গঙ্গার বুকে বেড়াতে বের হন। হঠাৎ চোখে পড়ে দূরে বকুল গাছের ডালে
একটি ছোট মেয়ে দোল খাচ্ছে। জমিদার বজরা থামিয়ে খোঁজ করতে থাকলে মাঝিরা জানায় ও ডাইনি, ওকে ধরা যায় না। জমিদারকে রাতে ওই বালিকা স্বপ্নে জানায় সে পাতাল ভেদি দক্ষিণাকালী। বকুল গাছের গোড়ায় সে মাটির স্তূপ আছে, তা খুঁড়লে দেখা যায় এক খণ্ড শিলা। ওইখানেই মন্দির তৈরি করে দেওয়ার আদেশ দেয় ওই বালিকা। কালী পুজো উপলক্ষে মন্দিরের এখন সাজো সাজো রব। তবে শুধু কালী পুজোতেই নয়, বিশেষ বিশেষ তিথিতে পুজো দেওয়ার জন্য যে লাইন পড়ে তা বিস্ময় জাগায়। পরমারাধ্যা দেবী পাতাল ভেদি ময়দানবেশ্বরী দক্ষিণা কালীর পুজো দেন ভক্তি ভরে। দক্ষিণা কালীবাড়ি উন্নয়ন সমিতির তরফ থেকে জানা গেল, ভাদ্র মাসের তাল নবমী, শ্রাবণের অমাবস্যা এবং বৈশাখ ও মাঘ মাসের প্রথম দিনে এই মন্দিরে উৎসব পালিত হয়। বহু মানুষের উপচে পড়া ভিড়ে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। জ্যৈষ্ঠ পূর্ণিমা ও শারদ নবমীতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এছাড়া প্রতি মঙ্গলবার ও শনিবার বেশ ধুমধাম করে পুজো হয়। এই উপলক্ষে বিশাল মেলা বসে ময়দার পাতাল ভেদি দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে। নামটা প্রধানত এসেছে, দুটো পৌরাণিক কাহিনী আছে। প্রচলিত কাহিনীগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমাদের মা কালী ময়দানবেশ্বরী, ময়দানবেরা পুজো করতেন রাবণের শ্বশুর, তো সেই ময়দানব থেকে ময়দা নামটা প্রচলিত হয়েছে। এছাড়াও সবচেয়ে জনপ্রিয় যে কথাটা আছে সেটা হচ্ছে বিগত প্রায় 400-500 বছর আগে যখন পর্তুগিজরা আমাদের এখানে বাণিজ্য করতে আসতেন, তখন এই ময়দা গ্রামে ছিল ওদের একটা বন্দর স্থাপন করেছিল। তো বন্দরের একটা কথা হচ্ছে মাদিয়া। মাদিয়া শব্দের অর্থ হচ্ছে বন্দর বা পোতাশ্রয়। সেই মাদিয়া কথা থেকে আমাদের এই গ্রামের নাম হয়েছে ময়দা। মন্দিরের ভিতরে দোকান আছে, ফাস্টফুডের দোকান। আমরা প্রত্যেক শনি মঙ্গলবার আমরা দোকান দিয়ে থাকি, বলে আমাদের অনেক সুবিধা হয়। এই দোকান থেকে আমাদের সংসার চলে ও আমাদের অনেক রকম হেল্প হয়। এই মন্দিরটা বহুদিনের পুরনো মন্দির আর আমার দোকানটাও বহুদিনের পুরনো, যার কারণে আমরা সারাজীবন মন্দিরে দোকান দিই এবং আমাদের অনেক উপকার হয়। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে বিজেপি। হারিক বাজার থেকে 2500 মানুষের জন্য ত্রাণ পাঠালো স্বরাজ ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের অনুপ্রেরণায় বিজেপির কার্যকর্তা স্বরাজ ঘোষের উদ্যোগে এদিন হারিক বাজার থেকে প্রায় 2500 মানুষের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হলো উত্তরবঙ্গের উদ্দেশ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, হুগলি জেলার বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি, বিজেপি নেতা তুষার মজুমদার সহ একাধিক বিজেপি কর্মী ও সমর্থকরা। এই লরিতে 2500 প্যাকেট আছে। সুন্দরভাবে আমি দেখলাম প্যাকেটের মধ্যে এক নিত্য প্রয়োজনীয় খাবারের যা জিনিস সবগুলোই আছে সেই প্যাকেটে। 2500 প্যাকেট করে পুরো লরি ভর্তি পাঠানো হবে। সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান, শুধু হুগলি নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গে ত্রাণ পাঠানো হচ্ছে। তৃণমূল হয়তো দেখতে পায় না, কিন্তু বিজেপি প্রচার নয়, মানুষের পাশে দাঁড়ানোতেই বিশ্বাস করে। সাধারণ মানুষ জানেন বিজেপি সবসময় তাদের সুখ দুঃখের সাথে। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নবদ্বীপে পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান ফের বড়সড় সাফল্য নদিয়ার নবদ্বীপ থানার পুলিশের। ফের পুলিশি অভিযানে উদ্ধার কয়েক কিলো নিষিদ্ধ শব্দবাজি। ঘটনাটি ঘটেছে এদিন নদিয়ার নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ বাজার এলাকায়। সূত্রে খবর, এলাকায় এক ব্যবসায়ী সরকারি নিয়ম অনুযায়ী সবুজ বাজি বিক্রির পাশাপাশি রমরমিয়ে বিক্রি করছিল নিষিদ্ধ শব্দবাজি। গোপন সূত্রে খবর পেয়ে এদিন রাত্রেই নবদ্বীপ থানার পুলিশ অভিযান চালায় নবদ্বীপ
ব্লকের ওই এলাকায়। অভিযান চালিয়ে এক ব্যবসায়ী দোকানদার থেকে উদ্ধার করে কয়েক কিলো নিষিদ্ধ শব্দবাজি। বাজিগুলিকে আটক করে নবদ্বীপ থানার পুলিশ নিয়ে গেছে। পাশাপাশি বিক্রেতা গৌতম দত্তকেও গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, উদ্ধার হওয়া বাজির পরিমাণ প্রায় 35 কেজিরও বেশি। আমাদের স্থানীয় ব্যবসায়ী এবং কোনো খুবই ভদ্র প্রকৃতির মানুষ, কোনো প্রকার ঝামেলা অশান্তিতে উনি কোনোদিনই যায় না। এখন আজকে সন্ধ্যাবেলায় আমরা প্রতিবেশী শুনতে পেলাম যে ওনার এখানে পুলিশ এসছে এবং কিছু বাজিপত্র, নিষিদ্ধ বাজিপত্র পাওয়া গেছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। আচ্ছা। এবং আমরা স্থানীয় লোক আমরা ছুটে এসেছি, এসে দেখলাম যে অধিকাংশ যে বাজিগুলো সেগুলো শব্দবাজির যে সীমা 65 ডেসিবেল তার নিচে। তা আমরা স্থানীয় যারা কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ যারা এসছে তাদেরকে আমরা অনুরোধ করলাম যে আপনাদের 65 ডেসিবেলের ওপরে যে শব্দসীমা যে বাজিগুলো আছে আপনারা সেগুলো সিজ করুন, তাতে আমাদের স্থানীয় মানুষের কোনো প্রকার আপত্তি নেই। কিন্তু 65 ডেসিবেলের নিচে যেগুলো গভর্নমেন্ট দ্বারা পারমিটেড এবং যার পারমিশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে, সেইগুলো কিন্তু আপনারা বাজেয়াপ্ত করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। যদি এরা 65 ডেসিবেলের নিচে শব্দসীমায় আছে এমন কোনো বাজেয়াপ্ত করে, তাহলে আমরা থানায় গিয়ে আইন অনুসারে আমরা কথা বলবো। এবং যদি প্রয়োজন হয় যে আমাদের কাছে যদি মনে হয় যে আমাদের স্থানীয় ব্যবসায়ীদের, ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো ব্যক্তি বা প্রশাসন দ্বারা ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং বিধিসম্মতভাবে, আইনসম্মতভাবে যে ব্যবস্থাগুলো করার সেগুলো আমরা করব। গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ পঙ্গো টাইম। সুন্দরবনের জঙ্গলে শুরু হলো 250 বছরের প্রাচীন অরণ্যকালী পূজিত হচ্ছে গ্রামের ভট্টাচার্য পরিবারের হাতে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের খালিশাদি গ্রামে অবস্থিত প্রাচীন অরণ্যকালী মন্দির, অর্থাৎ তৎকালীন সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় ছিল জঙ্গলে ঘেরা। সেখানে গ্রামের মঙ্গল কামনায় এক সাধু বাবা জঙ্গলের মধ্যে শুরু করেছিলেন প্রাচীন অরণ্যকালী পুজো। আর তারপরই আস্তে আস্তে পরবর্তীতে এলাকার মজুমদার পরিবার সেই দায়িত্বভার গ্রহণ করে কিছু বছর পুজো করেছিলেন। পরবর্তীতে মজুমদার পরিবার এলাকা থেকে চলে যাওয়ার সময় এলাকার ভট্টাচার্য পরিবারের হাতে সেই পুজোরই দায়িত্বভার হস্তান্তর করেন। তারপর থেকেই ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে আজও পূজিত হচ্ছেন প্রাচীন এই অরণ্যকালী। কথিত আছে এই অরণ্য কালী মন্দিরের কালীমাতা ভীষণই জাগ্রত, অর্থাৎ কালীবাড়ি জঙ্গলের পাশে থাকা একটি স্নানের পুকুরে মা স্নান করে লাল পাড়ের শাড়ি পরে মন্দিরের মধ্যে প্রবেশ করতেন। ভট্টাচার্য পরিবার সহ অনেক ভক্তদের সামনেও কিন্তু মা এই রূপে দেখাও দিয়েছেন। শুধু তাই নয়, এই অরণ্যকালী মাতা এতটাই জাগ্রত যে এখানে যে যা মানত করেন, অর্থাৎ মনস্কামনা জানিয়ে কালীমাতার মন্দিরে সুতো ঢিল বেঁধে দিয়ে আসেন, অর্থাৎ মায়ের কাছে যাই চান কেউ কিন্তু খালি হাতে ফেরেন না। এছাড়া এলাকার মানুষজনও কিন্তু এই সমস্ত কথা জানিয়েছেন এবং এলাকার মানুষের সাথে সাথে ভট্টাচার্য পরিবারের সদস্যরা জানিয়েছেন পুজোর 1 সপ্তাহ আগে প্রতিমা বিসর্জন করে দেওয়া হয়। তারপর ঠিক যেদিন পুজো শুরু হবে, পুজোর পূর্ণ লগ্নে আবারও মায়ের মূর্তি স্থাপন করা হবে, যা সারা বছর ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে পূজিত হবেন। ভট্টাচার্য পরিবারের সদস্যরা জানিয়েছেন প্রাচীন রীতিনীতি মেনে এখনো পুজোর দিন 5 রকমের ভাজা সহ ভোগ তৈরি হয়, যা হাজার হাজার ভক্তরা গ্রহণ করেন। শুধু তাই নয়, প্রাচীন রীতিনীতি মেনে আজও পাঠা বলি হয় এই পুজোতে এবং এই অরণ্য কালীমাতার পুজোকে ঘিরে রয়েছে একাধিক রহস্য, যা এলাকার মানুষের মুখে মুখে আজও শোনা যায়। শুধু তাই নয়, প্রত্যন্ত সুন্দরবনের এলাকা খালিশাদি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অরণ্যকালী মাতার নাম ছড়িয়ে পড়েছে। তাই আজও বিভিন্ন জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তরা কিন্তু পুজোর সময় ভিড় জমান এই অরণ্যকালীর মন্দিরে।
জানা যায় 2025 অর্থাৎ এবছর ভট্টাচার্য পরিবারের পার্থ ভট্টাচার্য নামে ব্যক্তির হাতেই এবার পুজোর দায়িত্ব রয়েছে। এই গোটা বিষয়টি সম্পর্কে ভট্টাচার্য পরিবারের সদস্য পীযূষ ভট্টাচার্য বললেন, আজ থেকে প্রায় 250 বছর আগে এখানে এক ধরনের জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটা ছোট বাড়িতে পুজোটা হতো। পরবর্তীকালে মজুমদাররা এই পুজোর দায়িত্বভার গ্রহণ করে এবং তার প্রায় 150 বছর পরে আমাদের ভট্টাচার্যদের হাতে পুজোর ভার আসে এবং আমরা এই পুজোর বংশ পরম্পরায় এখনো করে যাচ্ছি। খুবই জাগ্রত। এখানে যারা যারা মনস্কামনা করে সবারই মানসিক পূর্ণ হয় এবং মা এক মনে ডাকলে মা কাউকে দেখাও দেয়। আমাদের কালী পুজোর প্রায় 7 দিন আগে এখানে ঠাকুর ভাসানো হয়ে যায়। কালী পুজোর দিনই প্রতিষ্ঠা হয়। এখানে মাকে গয়না টয়না পরিয়ে আমাদের বেদি রয়েছে, বেদির ওপরে বসানো হয় এবং পুজো করা হয়। সে কালী পুজোর দিন সারা রাত পুজো হয় এবং সেই রাতেই মাকে নতুন করে প্রতিষ্ঠা করা হয়। অরণ্যকালী পুজো নিয়ে স্থানীয় বাসিন্দা তারাশঙ্কর দত্ত জানালেন, বহু বছর আগেকার পুরনো পুজো, বুঝেছেন? হ্যাঁ, এই পুজো প্রায় 250-300 বছর আগে। প্রচুর জঙ্গল টঙ্গল ছিল, সুন্দরবন অঞ্চল তো, হ্যাঁ, যার জন্য এই পুজো মন্দিরের নাম অরণ্য কালী বাড়ি বলে সবাই বলে। কালী মন্দিরে পুজো হয়, প্রতিদিনই পুজো হয়। হ্যাঁ, এবং এই কালী পুজোয় অনেকে মানত টানত রেখে পুজো দেয় এবং তাদের মানত বাসনা পূর্ণ হয়, তারা মানত পূরণ করে যায়। এই পুজো সম্পর্কে আরেক স্থানীয় বাসিন্দা ইন্দ্রাণী সর্দার কি বললেন, এখানে শুনেছি যে এখানে জঙ্গল ছিল, জঙ্গলের মা ঘোরাফেরা করতে দেখেছি এক সাধুবাবু, তখন এখানে প্রতিষ্ঠা করলেন। হ্যাঁ, কত বছর আগে? সে 200-250 বছর আগে। তারপরে একটা টালির ঘর, ছোট ঘর ছিল, হ্যাঁ, জঙ্গলের মধ্যে করে সে মাকে নিত্য পুজো করা হতো। মা এখানে আশপাশে সব ঘোরাফেরা করতো। এখানকার স্থানীয় বাসিন্দারা সব আর কি মাকে মাঝে সাঝে দেখতে পেতেন, বলতেন সবাই একে অপরের। তারপরে মা এই সানের পুকুর আছে আমাদের পাশে, পুকুর থেকে মা স্নান করে লাল পরে শাড়ি পরে মায়ের আর কি পিছনে চুল ছাড়া অবস্থায় মা হেঁটে মন্দিরে ঢুকতো। সেটা আমরাও আর কি আমি নিজেই আর কি পরে এসেও আর কি দেখেছি। হ্যাঁ, তা এবারে খুবই জাগ্রত এখানে যে এই মন্দিরে আর কি যারাই মনে এক ধ্যানে প্রার্থনা করেছেন সবার প্রার্থনা মা পূরণ করেন। ভট্টাচার্য পরিবারের সদস্যা অনন্যা ভট্টাচার্য এই বিশেষ পুজো নিয়ে কি জানালেন, শুনবো। থেকে 150 বছর প্রায় আগে বা তারও বেশি বছর আগে আর কি ভট্টাচার্য নামক এখানকারই আর কি স্থানীয় ভট্টাচার্য গোষ্ঠীর হাতে পুজোটা হস্তান্তর করেন। আর সেইখান থেকেই ভট্টাচার্য গোষ্ঠীর আর বংশ পরম্পরায় আজও সেই জিনিসটা, সেই পুজোটা করে চলছে আর এইভাবেই মা পূজিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসবো বিরতির পর। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বীরভূমের সাঁইথিয়া বিধানসভার সিউড়ি 2 নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো বিজয়ার সম্মেলনী সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।
বীরভূমের সাঁইথিয়া বিধানসভায় সিউড়ি 2 নম্বর ব্লকের পুন্দরপুর ও অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী সভা। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সাঁইথিয়া বিধানসভার বিধায়ক লীলাবতী সাহা সহ আরও অন্যান্য নেতৃত্বরা। এই বিজয় সম্মেলনী সভা থেকে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকেও আক্রমণ করতে ছাড়েননি এই মঞ্চ থেকে। দেখে তো আমরা উচ্ছ্বসিত আগাগোড়াই, তবে বীরভূম তো কখনোই নিরাশ করে না। বীরভূম সবসময় ভিড়, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জমায়েত হন এবং বীরভূম তৃণমূল কংগ্রেসের বহু পুরনো দুর্ভেদ্য ঘাঁটি। 2021-এ আমাদের 10-1 ছিল, এইবার 11-0 হয়েছে। ফলে আমাদের মাটি আরও মজবুত হয়েছে, এটা তার প্রমাণ। বিধানসভার চেয়ে লোকসভায় ফলাফল ভালো। বিধানসভা সাধারণত দিদির ভোট আর লোকসভাটা কেন্দ্রের ভোট, কিন্তু লোকসভাতে ফলাফল আরও ভালো হয়েছে। তার মানে বুঝুন মাটি আমাদের কতটা শক্তিশালী হয়েছে আরও। ফলে আমাদের বিশ্বাস যে এবার বীরভূমে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র এত মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতবে, বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে যাবে রাজনৈতিকভাবে। শেখ মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এদিকে সাথী মুখার্জি রয়েছেন, কাজল শেখ হিসাবে যিনি পরিচিত, সেই জ্ঞাপন করছি। এখানে উপস্থিত কোর কমিটি মিটিংয়ে আলোচনা সাপেক্ষে এটা স্থির হয়েছে, বীরভূম জেলায় যে বিজয় সম্মেলন অনুষ্ঠানগুলো হবে প্রত্যেকটি ব্লক আর মিউনিসিপ্যালিটি এরিয়ায়, যখন কোর কমিটির সদস্যদের মধ্যে যে অ্যাভেলেবেল থাকবে সে সেখানে যাবে। আমি অ্যাভেলেবেল ছিলাম না, আমি যাইনি। বাকি কোর কমিটির সদস্য যেমন আমাদের রবি মুর্মু, একটাও যেটা দেখিনি আমি লেম্বাজার ছাড়া, অ্যাভেলেবেল নেই, অন্য কোনো কাজে ব্যস্ত আছে। রানাদা একটাই সাঁইথিয়া দেখেছি, আর দেখিনি। ময়ূরেশ্বরে অ্যাভেলেবেল নেই। আমাদের ডেপুটি স্পিকার আজকে এসেছেন, কাল কলকাতা চলে যাবেন ওনার কাজে। স্বভাবতই আমি বীরভূম জেলার সভাধিপতি আসনে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন। বীরভূম জেলা একটা বড় জেলা, আমাকে প্রশাসনিক কাজে বিভিন্ন সময় ব্যস্ত থাকতে হয়। সব বিজয় সম যেতে পারবো এটা কথা নয়, যতগুলো পারবো ততগুলো যায়। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ভোট চুরির প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের গণস্বাক্ষর কর্মসূচি। ভোট চুরির অভিযোগে ক্ষোভে ফুঁসছে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস। এদিন বালুরঘাটে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হলো গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। ভোট চুরি বন্ধ করো, গণতন্ত্র বাঁচাও, এই স্লোগানের মুখরিত হয়ে ওঠে কর্মসূচির স্থান। কংগ্রেসের নেতৃত্বের দাবি, সাম্প্রতিক নির্বাচনে পরিকল্পিতভাবে ভোট লুট ও ভোট গণনায় অনিয়ম ঘটানো হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সংগৃহীত গণস্বাক্ষরগুলি পাঠানো হবে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের কাছে, পাশাপাশি নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার কাছেও আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন জেলা নেতৃত্ব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি, একাধিক ব্লক সভাপতি, যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেস নেতৃত্ববৃন্দ। স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে স্বাক্ষর দিয়ে ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানান। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ভোট চুরি করে ক্ষমতা দখল গণতন্ত্রের প্রতি চরম আঘাত। জনগণের ভোটের মর্যাদা রক্ষায় আমরা রাজপথ থেকে সংসদ সর্বত্রই লড়ব। দিনভর চলা এই গণস্বাক্ষর অভিযানে ব্যাপক সাড়া পড়ে সাধারণ মানুষের মধ্যে। জেলা কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আগামী দিনে এই কর্মসূচি প্রতিটি ব্লকে গিয়ে পরিচালিত হবে। দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের উদ্যোগে মূলত আজকে আমাদের যে সিগনেচার ক্যাম্পেইন, ভোট চুরি বা ভোট লুটের যে বিরুদ্ধে, তারই আজকে কনক্লুড প্রোগ্রাম। এই জেলা কংগ্রেসের উদ্যোগে এই প্রোগ্রাম হচ্ছে এবং আজকে সমস্ত সিগনেচার ক্যাম্পেইনিং, যে ধরনের গণস্বাক্ষর যে হয়েছে, টোটাল গণস্বাক্ষর এক জায়গায় জমা হচ্ছে এবং এই গণস্বাক্ষরকে নিয়ে আমাদের নেতা এই ভোট চুরির যে আন্দোলনটাকে পথে নেমে যে লড়েছে, সেইটাকে নিয়ে ইলেকশন কমিশনে যাবে। মূলত আজকে জেলা এই উদ্যোগে নিয়ে টোটাল আজকে কালেকশনটা করছে। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
প্রাচীন অ্যান্ড্রু ফ্রেজারের বাংলো সমুদ্রের করাল গ্রাসে বিলীন হতে বসেছে। সংরক্ষণ নিয়ে মাথা ব্যথা নেই প্রশাসনের। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার ঢিলছোড়া দূরত্বে শতাব্দী প্রাচীন এন্ড্রু ফ্রেজারের বাংলোর ধ্বংসস্তূপ দেখলে পর্যটক থেকে এলাকাবাসীর একটাই প্রশ্ন মনে জাগে, সংস্কার কি করা যেত না? সমুদ্রের করাল গাছ থেকে কি উদ্ধার করা সম্ভব নয়? তবে এই প্রশ্নের উত্তর না মিললেও কয়েক মাসের মধ্যেই এখানে এন্ড্রু ফ্রেজারের মূর্তি স্থাপিত হবে, সেটার আশ্বাস মিলেছে। উল্লেখ্য, একসময় এই ফ্রেজারগঞ্জ অত্যাচারী ইংরেজদের পদধ্বনিতে কম্পিত হয়েছিল, পদদলিত হয়েছিল এদেশের মান সম্মান সংস্কৃতি। তৎকালীন সময়ে এই নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ এলাকায় আবির্ভাব হয়েছিল ইংরেজ এন্ড্রু ফ্রেজারের। ফ্রেজারগঞ্জ হল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্ভুক্ত কাকদ্বীপ মহকুমার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ একটি গ্রাম, বর্তমানে বকখালির সি বিচ লাগোয়া। অত্যাচারী ইংরেজ শাসক স্যার এন্ড্রু ফ্রেজারের নাম অনুসারে নামাঙ্কিত এই জায়গাটি এখন কিন্তু ইতিহাসের শেষ সাক্ষী হিসেবেই দাঁড়িয়ে রয়েছে। ফ্রেজার সাহেবের অতিথিশালার একটি ধ্বংসাবশেষ। সালটা 1903। উড়িষ্যা থেকে বাংলার ছোটলাট লেফটেন্যান্ট গভর্নমেন্ট হয়ে গেলেন এন্ড্রু ফ্রেজার। তবে শাসন করার আগেই তিনি এই সমস্ত ঘটনার সমস্ত রাজত্ব কি পরিগ্রহণ করার বাসনা নিয়ে বঙ্গোপসাগরের কূলে একটি ছোট্ট গ্রাম আবিষ্কার করেন, যার নাম নারায়ণতলা, আর যার প্রেমে পড়ে গেলেন ফ্রেজার সাহেব এবং তিনি তৈরি করলেন বিলাসবহুল বাংলো। এখানে বাংলোর চতুর্দিকে হাজার হাজার নারকেল গাছ বসিয়ে নারকেল বাগান তৈরি করে ফেলেন। পরবর্তীকালে ফ্রেজার সাহেবের নাম অনুসরণ করে নারায়ণতলা হয়ে ওঠে ফ্রেজারগঞ্জ। জনশ্রুতি আছে, কলকাতায় যাওয়ার সময় ফ্রেজার সাহেবের জাহাজ এই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে। তাকে অর্ধমৃত অবস্থায় এক গ্রাম্য কিশোরী উদ্ধার করেন। সুস্থ হবার পর ফ্রেজার সাহেব এই জায়গায় থাকা শুরু করেন। তারপরও শাসক দলের লোকজন ওই ফ্রেজার সাহেবকে নিয়ে কলকাতায় ফেরেন। তবে যে কিশোরী ফ্রেজার সাহেবকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে রেখেছিলেন তার কিন্তু আর কোনো খোঁজ মেলেনি। কেউ বলেন খুন করা হয়েছেন, কেউ বলেন বেপাত্তা। তবে সঠিক কি কারণ তাও কিন্তু এখনো জানা যায়নি। তবে বঙ্গোপসাগরের উপকূলে হওয়ায় দিনের পর দিন কিন্তু ভূমিক্ষয় হওয়া শুরু হয়। তবে 1908 সালে গভর্নর বদল হওয়ার পর আর কোনো ব্রিটিশ অঞ্চলই এটি সংরক্ষণের জন্য আগ্রহ দেখায়নি। 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হলে অন্ধকারে তলিয়ে যায় এই সমস্ত এলাকা। তারপর সময় যত এগিয়েছে উত্তাল সমুদ্র আস্তে আস্তে গ্রাস করেছে এই বাংলোকে। আর শেষ সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা ফ্রেজার সাহেবের বাংলোকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়েছে সমুদ্রের কাছে। বিশাল বাংলো, নারকেল বাগান তলিয়ে যাবার পর কেবলমাত্র অতিথিশালার ভগ্নাবশেষ, টুকরো টুকরো ইট এখন ইতিহাসের শেষ সাক্ষী হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। হয়তো আর কিছুদিনের মধ্যেই সেই সার্টিফিকেটও সমুদ্রিত হয়ে যাবে। তবে স্বাধীনতার পর যে সমস্ত সরকার এসেছে এই বাংলো বাঁচাবার জন্য বা চেষ্টা করেছে সেটি সম্পর্কে কিন্তু এখনো অবধি কিছুই জানা যায়নি। অর্থাৎ তাহলে হয়তো কেউই আর এই বাংলোকে বাঁচানোর কোনোই চেষ্টা করেননি। তবে বর্তমান সরকারের সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রীর চেষ্টায় আর কিছুদিনের মধ্যেই কিন্তু তৈরি হবে স্যার এন্ড্রু ফ্রেজারের মূর্তি, যা জানান দেবে বিগত দিনে ছিল, আজও দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের শেষ সাক্ষী হিসেবে। ওটা তো অলরেডি সমুদ্রের দিকে চলে গেছে। ওটা আমাদের একটা অনেক আগে থেকে একটা জায়গায় আমরা চাইছিলাম যে ওখানে একটা সংগ্রহশালা করার একটা চিন্তা ভাবনা, কিন্তু আমাদের বর্তমানে যা অবস্থা চলছে, যাতে সমুদ্রের দিক থেকে যে শিশোরগুলো ছিল সেগুলো তো প্রায় নষ্ট হয়ে গেছে। স্বাভাবিকভাবে ওটাকে আমরা রাখার মতো জায়গায় নেই, কারণ ওটাকে বাদ দিয়ে আমাদের কাজটা করতে হচ্ছে। এই মুহূর্তে আমরা বলে থাকি ওটা ফ্রেজার সাহেবের বাংলো, কিন্তু ওটা ফ্রেজার সাহেবের বাংলো অলরেডি অনেক আগে থেকে সমুদ্রের অব্দে চলে গেছিলো। ওখানে একটা ঘর ছিল, ওটা কিন্তু ইংরেজ আমলেরই ঘর, এবং ওইটা এই মুহূর্তে আমাদের জায়গায় নেই, ওটা প্রায় সমুদ্রের তলে চলে যাবে। কারণ ওটাকে বাদ দিয়ে প্রোটেকশান দিয়ে আমাদের করতে হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের তো আগে
জনগণকে বাঁচাতে হবে বিষয়টা, আমরা সেই দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমলে ফেজার সাহেবের নাম দিয়ে এটা ফেজারগঞ্জ এখন হয়েছে, তো এটা সরকার এটা থেকে সংশোধন করতে পারত বা এটা পরিচালনা করতে পারত, সেটা করেনি। সেই হিসেবে এখানে এখন পরিবার কাজকর্ম চলছে এর উন্নতি করার জন্য, দেখা যাক কতদূর কী হয়। কী বলবো, তো নদীর গর্ভে পড়ে গেছে, নদীর গর্ভে পড়ে সব আবার নতুন করে বাঁধ হচ্ছে, একটু সুরক্ষা করা যায় কিনা তার ফলে এইটা করা আমরা জানি, কিন্তু তবু মানুষ কী করবে, এখন পড়ে গেছে, করার তো কিছু নেই। এখন চেষ্টা করলে সরকার যদি পারে তো করবে। অলরেডি আমাদের বাংলো বাড়িটা সংরক্ষিত হয়ে গেছে। আপনারা যদি যান ফেজারগঞ্জে দেখবেন তার আউটসাইড থেকে আমাদের টোটাল কংক্রিটের রাস্তা বা বাঁধ হয়ে গেছে সমুদ্রে, ফলে ওটা তার ভেতরে পড়েছে ইনসাইডে, হ্যাঁ, এবং ওটা সংরক্ষিত হয়ে গেছে। এবার যেহেতু ওটা ভগ্নস্তূপে পরিণত হয়ে আছে, ওটাকে মডিফিকেশান করার জন্য যেহেতু ফেজার সাহেব দীর্ঘ কয়েকশো বছর আগে তিনি এখানকার বাসিন্দা ছিলেন, তার বাংলো রয়েছে, সেটাকে আগামী দিনে যাতে আরও সুন্দরভাবে ওটাকে মডিফিকেশান করে দর্শনীয় স্থান গড়ে তোলা যায়, তার জন্য কিন্তু জিবিজে থেকে আমাদের এটাকে প্রপোজালে দেওয়া আছে। ওটা সুন্দর করে বিউটিফিকেশান হবে এবং ওর একটা মূর্তিও বসবে, যাতে করে এখানে বিভিন্ন দূর থেকে যে সমস্ত ট্যুরিজমরা আসে বেড়াতে, তারা কিন্তু অ্যান্ড্রোভিজারের বাংলোটা দেখতে চায়, কিন্তু বাংলোটা একটু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দীর্ঘদিন, ফলে এটাকে মডিফিকেশান যখন হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে করে এটার অ্যাট্রাকশান বাড়বে, টুরিস্টরা কিন্তু ওই অ্যান্ড্রোভিজার সাহেবের বাংলোটা দেখার জন্য লাইন দিয়ে ওটা দেখতে যাবে। হ্যাঁ, ওটাতে আমাদের এই যে ফেজারগঞ্জে ফেজার সাহেব যিনি ছিলেন তার যে বিল্ডিংটা ছিল সেটা পরপর কিন্তু নদী গর্ভে পড়ে গেছে, পড়ে গেছে। হ্যাঁ, এটাতে যখন আমাদের এই রাস্তাটাকে উদ্বোধন করতে এলেন, যেটা আমাদের রাস্তা যেটা হচ্ছে থানার সামনে থেকে, আমাদের এমপি বাপি হালদার ছিলেন, আমাদের সংসদ, এবং আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ছিলেন, এবং আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের যিনি আমাদের সভাধিপতি সুমন্ত কুমার মালিক, তিনিও উপস্থিত ছিলেন। ওখানে আমাদের একটা উদ্বোধনী হয়েছিল এবং ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসাররা এখানে আধিকারিকরা ছিলেন। সেখানে এখানকার লোকাল মানুষদের একটা দাবি ছিল যে এখান যে ফেজার সাহেব যিনি ছিলেন, তিনার ঘরটা কিন্তু পরপর লিপ্ত হয়ে যাচ্ছে এবং তিনার নাম অনুসারে কিন্তু এখানে নাম করা হয়েছে ফেজারগঞ্জ, ফেজার সাহেবের নাম অনুকরণে এটা হয়েছে। সেই কারণে ওনার একটা মূর্তি যাতে এখানে তৈরি করা হয়, তার জন্য কিন্তু আমাদের এখানকার লোকালিটি আমরা প্রত্যেকে দাবি করেছি, এবং সেটাই আমাদের এমপি সাহেব, আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের এমপি চৌধুরী আমাদের বাপি হালদার, এবং আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা, ওনারা কথা দিয়েছেন, এবং আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্টের পক্ষ থেকে আমাদের এখানে একটা ফেজার সাহেবের একটা মূর্তি নির্মাণ করা হবে। এটা আমাদের আলোচনা এবং ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.